হেগেলি ওভালে তৈরি হয়ে গেছে ড্রামাটিক সেট, জেতা সম্ভব বললেন তাসকিন আহমেদ। সাউথ আফ্রিকান মেয়েদের মন জয় করেছে বাংলার খাদিজাতুল কুবরা, বোলিংয়ে নাকি ভয়ঙ্কর টাইগ্রেসরা। এফসির বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশের তৈয়ব হাসান, ফুটবলে তার আছে অনেক অবদান। ইউরো ফুটবলে শনিবার রাতটা কেটেছে শনির দশায়। ইপিএলে জায়ান্টরা আটকালেও রিয়াল ফিরেছে জয়ের ধারায়। স্বাগত ৭১ খেলা যোগে, সাথে আছি তরিকুল ইসলাম নাহিন। বৃষ্টির আক্রমণে থমকে গেছে ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিন। খেলা এখনো মাঠে গড়ায়নি, ভেস্তে গেছে পুরো প্রথম সেশন। বাংলাদেশের প্রথম ইনিংসে ২৮৯ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে ২৬০ রান তোলার পর থেকেই থেমে আছে বৃষ্টি, থেমে আছে খেলাও। বিস্তারিত রিপোর্টে। আবহাওয়া পূর্বাভাস থেকে আগেই জানা ছিল ক্রাইস্টচার্চে হবে বৃষ্টির বাধা। যা বলা তাই কাজ, সকাল থেকে হেগেলি ওভালে থেমে থেকে বৃষ্টি। মাঠে গড়ায়নি একটা বলও। সময়ের আগে মাঠে বাংলাদেশ ক্রিকেট দল পৌঁছালেও অলস সময় কাটিয়েছে ড্রেসিং রুমে। দ্বিতীয় দিনেও অবশ্য ছিল বৃষ্টির বাধা, তবুও খেলা গড়িয়েছে। উইকেট থেকে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি কিউইরা। ৫০ রানের আগে হারিয়েছিল ২ উইকেট। এরপর জুটি বাঁধেন ল্যাথামা টেইলর। ১০৬ রানে জুটিটা ভাঙেন তাসকিন, আর রস টেইলরকে ফেরান মেহেদী মিরাজ। বাকি সময়টা পড়েছিল বাংলাদেশি বোলারদের। স্যান্টনার নিকোলসের ৭৫ রানের জুটি ভাঙেন সাকিব। ওর তাণ্ডবে দাঁড়াতে পারেনি কিউইরা। এক ওভারে ওয়াটলিং আর গ্র্যান্ডহোমের উইকেট তুলে ব্যাকফুটে ফেলে দিয়েছিল কিউইদের। তরিকুল ইসলাম নাহিন, ৭১। দর্শক, আমাদের সাথে যোগ দিচ্ছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ৭১ টিভির অমিতাভ পাল। অমিতাভ পাল, খেলা এখন পর্যন্ত শুরু হয়নি, তবে এর আগে নিউজিল্যান্ড কিন্তু ৭ উইকেটে ২৬০ তুলে ফেলেছে। তৃতীয় দিনের খেলা, যদি দ্বিতীয় অথবা তৃতীয় সেশনের খেলা করে, আপনার কি মনে হচ্ছে আপার হ্যান্ডে কোন দল থাকবে? মানে যতক্ষণ পর্যন্ত 10 উইকেট না পড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা আপার হ্যান্ড নির্ধারণ করতে পারি না। তবুও বাংলাদেশ কিছুটা অ্যাডভান্টেজে আছে, এই জন্য যে নিউজিল্যান্ডের টেইল বেরিয়ে গেছে। তো টেইল এন্ডাররা খুব বেশি হলে আমরা ধরে নিতে পারি যে ১৫-২০ রান বা ২৫-৩০ রানের মধ্যে অল আউট হয়ে যেতে পারে। কিন্তু ক্রিকেট তো অনিশ্চিতের খেলা, গৌরবময় অনিশ্চয়তার খেলা। এইখানে দেখা গেছে অনেক সময় টেইল এন্ডাররাও ১০০ রান যোগ করে ফেলে শেষে। সেটা কোনো সেটাকে আমরা এড়াতে পারবো না। যদি এরকম ঘটনা ঘটে যায় তাহলে নিউজিল্যান্ড এগিয়ে যাবে আমাদের চেয়ে। কিন্তু ব্যাপারটা হলো যে আমাদের বোলারদের কিছু ভূমিকা আছে এখানে। বোলারদেরকে বিশেষভাবে টেইল এন্ডারদের আউট করার জন্য কী ধরনের বল করতে হয় সেই ব্যাপারটা নিশ্চয়ই পরামর্শ দেবে আমাদের বিশেষ বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, কারণ উনি অনেকবারই অনেক দলের টেইল এন্ডারকে একেবারে ঘুরিয়ে দিয়েছেন। সেই জিনিসটা যদি উনি আমাদের বোলারদেরকে পরামর্শ দিতে পারেন এবং সেই অনুযায়ী আমাদের বোলার এক্সিকিউট করতে পারে ব্যাপারটা, তাহলে আমার মনে হয় নিউজিল্যান্ড খুব বেশি যাবে না। কারণ একটা ব্যাপার হচ্ছে এখন মাত্র ২৯ রান পিছিয়ে আছে নিউজিল্যান্ড, হাতে আছে ৩টা উইকেট। ফলে আমরা এরকম আশা করতে পারি না যে নিউজিল্যান্ড আমাদের চেয়ে কম রানে অল আউট হয়ে যাবে। এরকম আশা করাটা, এরকম হতে পারে ক্রিকেটে, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এরকম আশা করাটা এই মুহূর্তে ঠিক হবে না। আমার মনে হয় উচিত হবে এটা যে নিউজিল্যান্ড যেন আমাদের থেকে ২০-২৫-৩০ রান বা সর্বোচ্চ ৫০ রানের বেশি লিড না নিতে পারে, তাহলেই এই টেস্টে আমাদের সম্ভাবনা থাকবে। কিন্তু এখানে একটা বড় কথা, একটা দিন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে অলরেডি বৃষ্টির জন্য, এই তৃতীয় দিনটা। এবং টেস্টে তৃতীয় দিন একটা খুব ভাইটাল ব্যাপার, কারণ প্রথম ইনিংস শেষ হয় ২ দলের। তৃতীয় দিনটা হচ্ছে এমন একটা জায়গা, নোম্যান্স ল্যান্ডের মতো। মানে একটা দেশের বর্ডারে যেমন নোম্যান্স ল্যান্ড থাকে, দুই দেশের কারোরই মালিকানা থাকে না, এরকম টেস্ট ক্রিকেটেও তৃতীয় দিনটা হচ্ছে নোম্যান্স ল্যান্ডের মতো। এটাতে কারো কোনো মালিকানা নেই, কিন্তু এইখানেই নির্ধারিত হয় পরবর্তী অবস্থাটা, পরবর্তী দশা কি হবে এই টেস্টের। সেই জায়গায় আজকের দিনটা বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার কারণে হয়তো আমরা কিছুটা বিড়ম্বনায় পড়তেও পারি। অমিতাভ পাল, এর আগে আমরা দেখেছি যে অনূর্ধ্ব ১৯ দল থেকে কিন্তু আসলে মেহেদী মিরাজকে নেওয়া হয়েছে, শান্তকে নেওয়া হয়েছে। শান্তর অভিষেক হলো এই ম্যাচে, মেহেদী মিরাজের আগেই হয়েছে। তবে আমার আপনার কাছে প্রশ্নটা হচ্ছে, বয়স ভিত্তিক দল থেকে যে প্লেয়ারগুলোকে আসে তাদের সরাসরি জাতীয় দলে এন্ট্রি দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে আমরা কিন্তু অভিজ্ঞ খেলোয়াড়দেরকে আসলে আনছি না। অভিজ্ঞ খেলোয়াড় শাহরিয়ার নাফিসের কথা যদি আমরা বলি, আমরা যদি নাসিরের কথা বলি, ওদেরকে কিন্তু ব্রেক দেওয়া হচ্ছে না। সেখানে বয়স ভিত্তিক খেলোয়াড়দেরকে অনেক অগ্রাধিকার দিচ্ছেন আমাদের কোচ হাতুরু সিং এ। এটা কি আসলে ইজ দ্য পারফেক্ট ওয়ে? কারণ আমরা যদি দেখি বয়স ভিত্তিক দল খেলোয়াড়গুলোকে কিন্তু আরো সামনে এগিয়ে যাওয়ার অনেক ওয়ে আছে। তাদের একটা গ্রুমিং সেশন আছে, তাদেরকে একটা সামনে আরো পর্ব পেরিয়ে কিন্তু আসলে জাতীয় দলে আসা উচিত। এটা কি আসলে ঠিক হচ্ছে? এটার জন্য কি বাংলাদেশের আসলে টেস্টে
এরকম একটা নিচু পর্যায়ে আমরা দেখছি তাদের ব্যাটিং এর দিকটা? এখানে আমি অস্ট্রেলিয়ার উদাহরণ দিতে চাই। আপনি দেখবেন মাইকেল হাসি, যাকে মিস্টার ক্রিকেট বলে ডাকা হতো, মাইকেল হাসি এমন একজন ক্রিকেটার যে প্রায় 6-7 হাজার রান ফার্স্ট ক্লাস ক্রিকেটে করার পরে এবং প্রায় 27-28 বছর বয়স ওই ফার্স্ট ক্লাস লেভেলে খেলার পরে উনি জাতীয় দলের সুযোগ পেয়েছেন। অস্ট্রেলিয়ান টিমে কিন্তু এই জিনিসটা হয় প্রায়, এবং সেটা দেখা যায়। আরেকটা সদ্য উদাহরণ আমরা দিতে পারি, যুবরাজ সিং ভারতীয় দলে উনি এলেন, এসে 150 রানের ইনিংস খেললেন এবং ইংল্যান্ডকে হারিয়ে দিলেন। এই যে ঘটনাটা, এটা হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতা এমন একটা ব্যাপার যেটাকে রিপ্লেস করা যায় না। আপনি একজন খেলোয়াড়কে রিপ্লেস করতে পারবেন, একটা স্কিলকে রিপ্লেস করতে পারবেন, একজন আম্পায়ার রিপ্লেস করতে পারবেন, এমনকি একটা পিচকেও রিপ্লেস করতে পারবেন। নিউজিল্যান্ডে অনেক পিচ আছে উঠিয়ে নিয়ে চলে যাওয়া যায়, কিন্তু অভিজ্ঞতা রিপ্লেস করা যায় না। অভিজ্ঞতা কোনো নেই, জবাব নেই, কারণ অভিজ্ঞতা আপনাকে খেলেই অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমাদের দেশে ঘরোয়া ক্রিকেট এত দুর্বল যে আমরা দুর্বল বলবো এই অর্থে যে জাতীয় দলের ক্রিকেটাররা এইখানে খেলে না।